ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি। দেখো, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের মাধ্যমিকের অর্থাৎ দশম শ্রেণীর ভূগোল বিষয়ের টোটাল সিলেবাস, নম্বর বিভাজন এবং টোটাল স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করছি। তোমরা যারা সদ্য নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে, তোমরা যারা সিলেবাসটা এখনো বুঝে উঠতে পারোনি, এই ভিডিওটি কিন্তু অবশ্যই তাদের জন্য। তোমাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মন দিয়ে দেখো, তাহলে টোটাল তোমাদের সিলেবাস এবং স্ট্র্যাটেজি টোটালটাই তোমাদের মাথার মধ্যে ঢুকে যাবে। ওকে, তাহলে আমরা কি আলোচনা করছি? মাধ্যমিকের জিওগ্রাফির টোটাল সিলেবাস এবং তার সাথে সাথে তার স্ট্র্যাটেজি। প্রথমতই বলে দিই, তোমাদের মোট 100 নম্বরের পরীক্ষা হয়, তার মধ্যে 90 নম্বর হচ্ছে লিখিত পরীক্ষা হয়। তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সেই 90 নম্বরটা আমি আলোচনা করে দিচ্ছি। দেখো, তোমাদের মাধ্যমিকের ক্ষেত্রে মোট এমসিকিউ প্রশ্ন থাকে 14টা। ঠিক আছে, 14টা থাকে এমসিকিউ প্রশ্ন। তার মার্কস কত না 14 নম্বর। ঠিক আছে, তাহলে কতগুলো এমসিকিউ প্রশ্ন থাকছে? তোমাদের টোটাল 14টা এমসিকিউ প্রশ্ন থাকছে টোটাল সিলেবাসের উপর ভিত্তি করে। ওকে, এসিকিউ প্রশ্ন মানে এক কথায় উত্তর, একদম ভেরি শর্ট অ্যানালাইসিস কোশ্চেন যেগুলো আছে, সেটা কতগুলো থাকছে? দেখো, 22টা থাকছে শর্ট প্রশ্ন। ওকে, তাহলে 22টা থাকবে তোমাদের এক কথায় উত্তর, শূন্যস্থান পূরণ। ঠিক আছে, তারপর তোমার বাম দিক ডান দিক, ঠিক আছে, সত্য মিথ্যা, এরকম বিভিন্ন আইটেম আছে। তো সেই আইটেম মিলে মোট 22টা তোমার শর্ট প্রশ্ন উত্তর সলভ করতে হবে। ওকে, এরপর দেখো 2 নম্বরে কিছু প্রশ্ন থাকে। সেই 2 নম্বরের প্রশ্নগুলো কি কি আছে? দেখো, 2 নম্বরে মোট 6টা প্রশ্ন থাকে। 6টা প্রশ্নের মান কত? 12 নম্বর। ওকে, দেখো এগুলো কিন্তু সবই শর্ট প্রশ্ন। প্রথম যেটা গেল 14 নম্বর এমসিকিউ, তারপরে এসিকিউ থাকবে 22টা, আর শর্ট প্রশ্ন থাকছে 2 নম্বরে 6টা। ঠিক আছে, এবং তার সাথে সাথে আমরা যদি ম্যাপ পয়েন্টিংটাকেও শর্ট প্রশ্ন ধরে নিই, তাহলে ম্যাপ পয়েন্টিং দেখো কয়টা থাকছে? ম্যাপ পয়েন্টিং থাকছে 10টা, এবং প্রত্যেকটার জন্য থাকছে 1 নম্বর, এর জন্য হচ্ছে 10। তাহলে এইগুলোকে যদি আমরা যোগ করি, তাহলে টোটাল কত হচ্ছে? 58। তাহলে 58 নম্বর প্রশ্ন তোমাদের কিন্তু শুধুমাত্র শর্ট প্রশ্নই থাকবে 90 এর মধ্যে। ওকে, তো এইখানে তোমাদের 58-এ 58 তুলতেই হবে, তাহলে তুমি কিন্তু 100-তে 100 পেতে পারো। ঠিক আছে, তাহলে দেখো শর্ট প্রশ্ন মোট কতগুলো থাকছে, কত নম্বরে থাকছে? 58 নম্বরে থাকছে। এরপর দেখো, তোমাদের 3 নম্বরের মোট 4টা বড় প্রশ্ন থাকে, তাহলে 3 4-এ 12 নম্বর, আর 4 নম্বরের মোট 5টা বড় প্রশ্ন থাকে, তাহলে 5 4-এ 20। তো এটা যোগ করলে কত হবে? 32। এই 32 নম্বর আর এই 58 নম্বর যোগ করলে কত হবে? তোমাদের 90 নম্বর হবে লিখিত পরীক্ষা। ঠিক আছে, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, এইখানে দেখো বড় প্রশ্ন মাত্র 32 নম্বর আছে। ওকে, তার শর্ট প্রশ্ন আছে দেখো 58 নম্বর। তাহলে তোমাদের কিন্তু এই শর্ট প্রশ্নের উপরটাতেই বেশি করে জোর দিতে হবে, এবং সেটা প্রথম থেকেই। তার সাথে সাথে বড় প্রশ্নগুলো যে পড়বে না তা না, বড় প্রশ্নগুলোকেও পড়তে হবে, কিন্তু অন্য ওয়েতে পড়তে হবে। আমি সমস্ত কিছু বিষয়গুলো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি। এরপর দেখো, প্রথমে চলে আসি, আমাদের যে টোটাল ভূগোল সিলেবাস আছে, ভূগোল সিলেবাসকে টোটাল কিন্তু 4টা পার্টে ভাগ করা হয়েছে। প্রথম যে পার্টটা আছে, প্রথম পার্টটার নাম হচ্ছে প্রাকৃতিক ভূগোল। ওকে, প্রাকৃতিক ভূগোলে মাত্র 3টা চ্যাপ্টার আছে, আর এই 3টা চ্যাপ্টার থেকে টোটাল 32 নম্বরের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসবে। ওকে, তাহলে মাধ্যমিকের ভূগোলের ক্ষেত্রে প্রাকৃতিক ভূগোল যে পার্টটা আছে, সেখান থেকে কিন্তু টোটাল 32 নম্বর প্রশ্ন আসবে, এবং এখানে মাত্র 3টা চ্যাপ্টার তোমাদেরকে পড়তে হয়। একটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া পড়তে হবে, একটা হচ্ছে বায়ুমণ্ডল, আর একটা হচ্ছে বাড়িমণ্ডল। ঠিক আছে, তো প্রাকৃতিক ভূগোল থেকে তোমাকে কয়টা চ্যাপ্টার পড়তে হবে? 3টা চ্যাপ্টার। আর এই 3টা চ্যাপ্টার পড়ে তুমি কত নম্বর পাবে? মোট 32 নম্বর পাবে। ওকে, তার মধ্যে দেখো এই 3টা চ্যাপ্টার থেকে এমসিকিউ থাকবে 6 নম্বর, এসিকিউ থাকবে 9 নম্বর, আর 2 নম্বরের প্রশ্ন থাকবে দুটো 4 নম্বর, 3 নম্বর থাকবে একটা, আর 5 নম্বর থাকবে দুটো প্রশ্ন। ওকে, এইগুলোকে যোগ করলে কত হবে? 32 নম্বর হবে। এই ক্ষেত্রে দেখো যে বহির্জাত প্রক্রিয়া আছে, বহির্জাত প্রক্রিয়ার মধ্যে মোট 3টা জিনিস পড়তে হয়, একটা নদী, একটা বায়ু, আর একটা হচ্ছে হিমবাহ। ঠিক আছে, তাহলে বহির্জাত প্রক্রিয়ার মধ্যে আমাদের কি কি পড়তে হবে? একটা নদী সম্পর্কে পড়তে হবে, মানে নদীর ক্ষয় কাজের ফলে ভূমিরূপ, সঞ্চয় কাজের ফলে ভূমিরূপ। একইভাবে বায়ু এবং হিমবাহ সম্পর্কে ডিটেলসে পড়তে হবে। ঠিক আছে, নদী, বায়ু, আর একটা হচ্ছে হিমবাহ। ওকে, আচ্ছা, এরপর আছে দেখো বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল বলতে, বায়ুমণ্ডল দেখবে উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। ঠিক আছে, তারপর তোমার হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট, তারপর তোমার হচ্ছে বায়ুচাপ প্রবাহ, বায়ু প্রবাহ, বায়ুচাপ। ঠিক আছে, তারপর তোমার হচ্ছে জলবায়ু অঞ্চল। এই জিনিসগুলোকে আমরা পড়বো হচ্ছে বায়ুমণ্ডল চ্যাপ্টারে। ওকে, এরপর দেখো বাড়িমণ্ডল। বাড়িমণ্ডলে মাত্র দুটো জিনিস আছে, একটা জোয়ার ভাটা আছে, আর একটা তোমাদের হচ্ছে সমুদ্র স্রোত আছে। এখানে তাহলে কয়টা জিনিস আছে? দুটো জিনিস, একটা হচ্ছে সমুদ্র স্রোত, আর একটা হচ্ছে জোয়ার ভাটা। তো এই কটা তুমি যদি পড়ো, তাহলে এখান থেকে তুমি টোটাল 32 নম্বর প্রশ্ন কমন পাবে, এবং 32 নম্বর করতে হবে। ঠিক আছে, এরপরে আসি আমরা
বি নম্বর পার্টে আছে দেখো পরিবেশ ভূগোল। পরিবেশ ভূগোল থেকে একটাই চ্যাপ্টার আছে, এর জন্য কত নম্বর আছে? 8 নম্বর। চ্যাপ্টারটার নাম কি? বর্জ্য ব্যবস্থাপনা। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা তুমি ভালো করে যদি পড়ো তাহলে এখান থেকে কিন্তু টোটাল 8 নম্বর তোমাকে উত্তর সলভ করতে হবে। এমসিকিউ থাকে একটা, এসিকিউ থাকে দুটো, 2 নম্বরের প্রশ্ন থাকবে একটা, আর 3 নম্বরের প্রশ্ন থাকবে একটা। এই চ্যাপ্টার থেকে কিন্তু কোনো প্রকার 5 নম্বরের প্রশ্ন আসবে না। 5 নম্বর কোনো প্রকার প্রশ্ন করতে হবে না তোমাদের বর্জ্য ব্যবস্থাপনা থেকে। এই বর্জ্য ব্যবস্থাপনা থেকে 3 থেকে 4টা 3 নম্বরের প্রশ্ন করলে এখান থেকে কমন চলে আসে, আর বাদ বাকি কি তোমাকে শর্ট প্রশ্নগুলোকেই পড়তে হবে। ওকে, তো তোমাদেরকে বলবো যারা বই কিনে নিয়েছো অবশ্যই তোমরা প্রথম থেকে টেক্সট বইটাকে ভালো করে করবে। টেক্সট বইটাকে বারবার লাইন বাই লাইন তোমাদের শর্ট প্রশ্নের জন্য পড়তে হবে, এবং তার সাথে সাথে নোট বইয়ের শর্ট প্রশ্নগুলোকেও সলভ করতে হবে। তো বাজারে তোমাদের যতগুলো টেক্সট বই আছে প্রত্যেকটা টেক্সট বই ভালো, তার মধ্যে মদক স্যারের বই বা অনুজ বরণ স্যারের বই, এই বইগুলো কিন্তু যথেষ্ট ভালো, কোয়ালিটিফুল। অন্যান্য বইও ভালো, বাট এই দুটো বইকে আমি যেহেতু আমি পড়াই, আমি স্টুডেন্টদেরকে এই দুটো বই সলভ করাই। ওকে, তো এই ক্ষেত্রে আমি বলে দিচ্ছি তোমরা যে কোনো টেক্সট বই একটা নিতে পারো, আর তার সাথে সাথে একটা নোট বই নিয়ে তোমরা কিন্তু প্র্যাকটিসগুলো করবে। এরপর দেখো আছে আঞ্চলিক ভূগোল, মোস্ট ইন্টারেস্টিং পয়েন্ট, যেটা তোমাদেরকে আমি বলবো এখন। যারা ভূগোলে 100তে 100 টার্গেট করেছো, তোমাদের এইখান থেকে কিন্তু কথাগুলোকে প্রচন্ড গুরুত্ব দিয়ে শুনতে হবে। তো দেখো আঞ্চলিক ভূগোল মানে, আঞ্চলিক ভূগোলের মধ্যে ভারতের ভূগোল আছে। ক্লাস 9-এর ক্ষেত্রে আঞ্চলিক ভূগোলের মধ্যে পশ্চিমবঙ্গের ভূগোল ছিল, আর ক্লাস 10-এর ক্ষেত্রে কিন্তু ভারতের ভূগোল আছে আঞ্চলিক ভূগোলের মধ্যে। এইখানে দেখো টোটাল কত নম্বর? 32 নম্বর আসবে, একটা চ্যাপ্টার থেকে 32 নম্বর আসবে। কিন্তু একটু ভুল হলো, 32 না, সেটা আরো 10 নম্বর যোগ হবে, 42 নম্বর হবে। ঠিক আছে, তো আঞ্চলিক ভূগোল থেকে লেখামূলক প্রশ্ন থাকে 32, আর তার সাথে সাথে 10টা হচ্ছে ম্যাপ পয়েন্টিং থাকে, যেটা ভারত থেকেই থাকে, অন্য জায়গা থেকে কিন্তু থাকে না। তো ওই 10 যদি যোগ করি আমরা, তাহলে এখানে দেখো আছে 32 নম্বর লিখা প্রশ্ন, আর ম্যাপ পয়েন্টিং এর থাকবে 10 নম্বর, এটাকে যোগ করলে কত হচ্ছে? 42 নম্বর হচ্ছে। একবার জাস্ট কল্পনা করো যে 90 নম্বরের লিখিত পরীক্ষা, তার মধ্যে 42 নম্বর প্রশ্ন আসছে তোমাদের মাত্র শুধুমাত্র একটাই চ্যাপ্টার থেকে। সেই চ্যাপ্টারটার নাম কি? ভারতের ভূগোল বা আঞ্চলিক ভূগোল। ওকে, তো এই আঞ্চলিক ভূগোলকে তোমাদের প্রথম থেকেই পড়তে হবে, তবেই কিন্তু তুমি 100তে 100 নম্বর তুলতে পারো। ঠিক আছে, আঞ্চলিক ভূগোল মানে ভারতের ভূগোল। দেখো এইখানে ভারতের ভূগোলের ক্ষেত্রে মনে রাখবে মোট 10টা ছোট ছোট ইউনিট আছে, খুব বড় বড় কিন্তু না, ছোট ছোট 10টা ইউনিট আছে, একটাই চ্যাপ্টার, সেটা হচ্ছে ভারতের ভূগোল বা আঞ্চলিক ভূগোল। কি কি চ্যাপ্টার গুলো আছে দেখো? প্রথমে আমাদের জানতে হয় ভারতের অবস্থান, আয়তন, ঠিক আছে, তারপর তোমার ক্ষেত্রফল, একদম জেনারেল ইন্ট্রোডাকশন অফ ইন্ডিয়া প্রথমে আমাদেরকে জানতে হয়। এরপর আছে দেখো ভূপ্রকৃতি, ভারতের ভূপ্রকৃতি সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, ভারতের ভূপ্রকৃতিকে টোটাল 5 ভাগে ভাগ করা হয়, সে প্রত্যেকটা ভাগ সম্পর্কে ডিটেলসে পড়তে হয়, বিশেষ করে শর্ট প্রশ্নের জন্য। তার সাথে সাথে ম্যাপ পয়েন্টিং এর জন্য একদম ভূপ্রকৃতিটা অবশ্যই তোমাকে ভালো করে পড়তে হবে। ঠিক আছে, এরপর আছে ভারতের জল ব্যবস্থা, জল নির্গম ব্যবস্থা বা নদী ব্যবস্থা। ঠিক আছে, এখান থেকে ম্যাপ পয়েন্টিং আছে, গোদাবরী নদী, গঙ্গা নদী, এইগুলোকে ম্যাপ পয়েন্টিং এ তুমি এঁকে দেখাও বা আঁকতে বলে, সেগুলোকে আমাদেরকে প্র্যাকটিস করতে হয়। এরপর আছে দেখো ভারতের জলবায়ু, ভারতের জলবায়ু অঞ্চলের শ্রেণীবিভাগ, ভারতের জলবায়ু নিয়ন্ত্রক, ভারতের ঋতু বৈচিত্র্য, ঠিক আছে, কেন হয়, কারণ কি, ফলাফল কি, এই জিনিসগুলো আমাদের এখান থেকে পড়তে হয়। এরপর আছে দেখো 5 নম্বরে স্বাভাবিক উদ্ভিদ। ওকে, ভেজিটেশন, ন্যাশনাল ভেজিটেশন। ঠিক আছে, তোমার সরলবর্গীয় অরণ্য, তারপর তোমার হচ্ছে ক্রান্তীয় পর্ণমোচী, শুষ্ক পর্ণমোচী, ম্যানগ্রোভ অরণ্য, নিরক্ষীয় চিরসবুজ অরণ্য, এই ধরনের অরণ্যগুলো আমাদেরকে পড়তে হয়। ভারতের কোথায় কোথায় পাওয়া যায় সেগুলোকে জানতে হয়, তার সাথে সাথে কিছু কিছু বৈশিষ্ট্য পড়লেই তোমাদের এগুলো কমপ্লিট। আর মোস্ট ইম্পর্টেন্ট, এই অরণ্য থেকে কিন্তু আবার ম্যাপ পয়েন্টিং এও আসতে পারে, হয়তো বলে দিল যে ম্যানগ্রোভ অরণ্য অঞ্চলটাকে ম্যাপ পয়েন্টিং এ দেখাও। ঠিক আছে, আচ্ছা, এরপর আছে দেখো মৃত্তিকা বা সয়েল অফ ইন্ডিয়া। একইভাবে ভারতের টোটাল 6 ধরনের মৃত্তিকা আছে, সেই 6 ধরনের মৃত্তিকার সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং ভারতের কোন কোন অঞ্চলে দেখা যায় সেগুলো পড়লেই কিন্তু ভারতের মৃত্তিকা চ্যাপ্টারটা তোমাদের কমপ্লিট হয়ে যায়। ওকে, এরপর আছে দেখো ভারতের কৃষি, ভারতের শিল্প। এই ভারতের কৃষি এবং ভারতের শিল্প, এই চ্যাপ্টারটা একটু বড়, কিন্তু চ্যাপ্টারটা অনেকটাই সোজা, যেহেতু ভারতের ভূগোল পড়তে কিন্তু খুবই ভালো লাগবে। ওকে, এরপর আছে ভারতের জনসংখ্যা, আর লাস্টে আছে পরিবহন আর যোগাযোগ ব্যবস্থা। তাহলে ভারতের পরিবহন আর যোগাযোগ ব্যবস্থা তোমার লাস্টে এটা করতে হবে। ওকে, তাহলে এই গেল তোমাদের ভারতের ভূগোল, যে চ্যাপ্টার তোমাকে 32 নম্বর লিখিত প্রশ্ন দিবে, আর 10 নম্বর দিবে ম্যাপ পয়েন্টিং, যোগ করলে কত হচ্ছে না? 42 নম্বর হচ্ছে। প্রায় 50%-এর কাছাকাছি মার্কস একটা মাত্র চ্যাপ্টার থেকে কিন্তু থাকছে। ওকে, তাই প্রথম থেকেই কিন্তু তোমাদের এটার উপরে জোর দিতে হবে। আমি লাস্টে বলে দিব যে
প্রথম থেকে স্টাডিটা কিভাবে তোমরা শুরু করবে। দেখো এখানে এমসিকিউ আসবে 6টা, এসএকিউ আসবে 9টা, 2 নম্বরে আসবে 2টো প্রশ্ন, 3 নম্বরে আসবে একটা প্রশ্ন, আর 5 নম্বর থাকবে 2টো প্রশ্ন। তাহলে এগুলো যোগ করলে আমরা কত পাবো? 32 পাবো। আর 10 নম্বর যদি ম্যাপ পয়েন্টিং যোগ করে দিই তাহলে এখানে কত হবে না, এখানে কিন্তু টোটাল 42 নম্বর হয়ে যাবে। ওকে, এরপর আছে দেখো লাস্ট চ্যাপ্টার উপগ্রহ চিত্র আর ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। এটা একটা প্র্যাকটিক্যালের চ্যাপ্টার, ঠিক আছে। প্র্যাকটিক্যালের চ্যাপ্টার বা প্র্যাকটিক্যালের থিওরিটিক্যাল পার্টটা এখানে আমরা পড়বো। বাট তোমরা যারা পরবর্তীকালে ভূগোল নিয়ে পড়াশোনা করবে 11, 12 বা কলেজে, তখন দেখবে আমাদের জিওগ্রাফির প্র্যাকটিক্যালের যে বেস ভিত্তি সেটা কিন্তু এখান থেকেই শুরু হয়, উপগ্রহ চিত্র, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। আর ক্লাস 9 একটা চ্যাপ্টার ছিল স্কেল। এই যে 3টা জিনিস তোমাদের এই নবম আর দশম শ্রেণীতে আছে, এটার উপর ভিত্তি করে তোমার কলেজে বা 11, 12 যত প্র্যাকটিক্যাল আছে তার বেসটা হচ্ছে এই 9 ক্লাসের যে চ্যাপ্টারটা ছিল স্কেল চ্যাপ্টার সেটা, আর দশম শ্রেণীতে যে উপগ্রহ চিত্র, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র আছে এটার উপর ভিত্তি করে বাদবাকি চ্যাপ্টারগুলো ডেভেলপ হয়। এইখান থেকে দেখো একটা চ্যাপ্টার, ছোট্ট একটা চ্যাপ্টার, টোটাল 8 নম্বর চলে আসে। ওকে, একটা এমসিকিউ, দুটো থাকবে এসএকিউ, 2 নম্বর থাকবে একটা, আর 3 নম্বর থাকবে একটা প্রশ্ন। এখানেও কিন্তু কোনো প্রকার 5 নম্বরের প্রশ্ন আসবে না, সেটাকেও খেয়াল রাখতে হবে। তাহলে তোমাদের টোটাল যতগুলো চ্যাপ্টার আছে তার মধ্যে এই যে উপগ্রহ চিত্র, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র এই চ্যাপ্টার, আর ওদিকে বর্জ্য ব্যবস্থাপনা ওই দুটো চ্যাপ্টার থেকে কিন্তু কোনো প্রকার 5 নম্বর প্রশ্ন আসবে না। বাদবাকি যে কোনো চ্যাপ্টার থেকে 5, 3, 2 সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে সলভ করতে হবে। ওকে, তাহলে এই গেল সিলেবাস। এরপর কিছু ইম্পর্টেন্ট কথা আমি বলছি যেগুলো তোমাদেরকে কাজে লাগতে পারে। যারা টার্গেট করেছো 100তে 100, এই পরের পয়েন্টগুলো অবশ্যই তাদের জন্য। কি বলছি দেখো, প্রথম দিন থেকে তোমাকে ভারতের ম্যাপ অঙ্কন করতে হবে, ঠিক আছে। ভারতের ম্যাপ আঁকা প্র্যাকটিস করতে হবে। তোমাকে যদি 100তে 100 পেতে হয় তাহলে প্রথম কাজ হবে ভারতের ম্যাপ অঙ্কন করা। কেন অঙ্কন করা বলে দিচ্ছি। তুমি এই যে ভারতের ভূগোল বা আঞ্চলিক ভূগোল থেকে যে 5 নম্বরে 2টো প্রশ্ন আসে সেখানে, বা 3 নম্বরে যে প্রশ্নগুলো আসে সেই ক্ষেত্রে ভারতের ম্যাপ এঁকে তোমাকে চিহ্নিত করতে হয় বা দেখাতে হয়, ঠিক আছে। তো ওই জন্য তোমাকে ভারতের ম্যাপ আঁকাটা প্রথম থেকেই প্র্যাকটিস করতে হবে। আর তুমি যখন ভারতের ম্যাপ আঁকাটাও প্র্যাকটিস করবে তখন তোমার ম্যাপ পয়েন্টিংটাও এই ক্ষেত্রে তোমাকে হেল্প করবে, বা ম্যাপ পয়েন্টিংটাও তোমার খুব সহজেই হয়ে যাবে, যেহেতু ভারতের ম্যাপের কনসেপ্ট আস্তে আস্তে তৈরি হবে এই জন্য। তো তোমাদেরকে বলবো প্রথম থেকেই তোমরা কিন্তু ম্যাপ আঁকা শিখবে ভারতের। ওকে, আমার কাছে যারা অফলাইনে পড়তে আসে তাদেরকে আমি প্রত্যেকদিন 2টো করে ম্যাপ আঁকতে দিই, বাড়ি থেকে 2টো করে ভারতের ম্যাপ অঙ্কন করে নিয়ে আসে। নবম শ্রেণীর ক্ষেত্রেও তাই এবং দশম শ্রেণীর ক্ষেত্রেও কিন্তু তাই। ওকে, তোমরাও যে যেখান থেকে দেখছো অবশ্যই স্যাররা বলুক বা না বলুক নিজেরা কিন্তু বাড়িতে ম্যাপ অঙ্কন প্র্যাকটিস অবশ্যই করবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো টেক্সট বুক। তোমরা যে রাইটারের টেক্সট বুকই কেনো না কেন, মোদক স্যারের হোক, অনুজ বরণ স্যারের হোক, বা বসু মৌলিকের যে স্যারের বই কেনো না কেন, ওই প্রত্যেকটা বইকে তোমরা একদম মানে একদম রিডিং পড়বে। আর ইম্পর্টেন্ট জিনিসগুলোকে অবশ্যই রুল দিয়ে হোক বা কলম দিয়ে হোক দাগাবে, ঠিক আছে। তাহলে টেক্সট বই তোমাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। তুমি যদি টেক্সট বই ভালো করে না পড়ো তাহলে আমি গ্যারান্টি দিব তুমি 90 নাম্বার বেশি তুলতেই পারবে না, ঠিক আছে। টেক্সট বই তোমাকে ভালো করে অবশ্যই পড়তে হবে তুমি যদি 100তে 100 পেতে চাও। এরপর দেখো ম্যাপ পয়েন্টিং এর বইটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে। দেখবে ম্যাপ পয়েন্টিং এর একটা বই পাওয়া যায় প্রান্তিকের, বা আরো অন্যান্য কোম্পানি আছে, দেখবে একটা ম্যাপ পয়েন্টিং এর মোটা বই 150-200 টাকা দাম নেবে। ওইখানে বিভিন্ন প্রকার ম্যাপ আছে, মানে ভারতের ম্যাপ, ভারতের ভূপ্রকৃতির ম্যাপ, ভারতের স্বাভাবিক উদ্ভিদের ম্যাপ, ভারতের নদ নদীর ম্যাপ, ভারতের জলবায়ুর ম্যাপ, ঠিক আছে। তার ভারতের হচ্ছে বিভিন্ন, এই যে ধরো উত্তর দক্ষিণের দৈর্ঘ্য, পূর্ব প্রান্ত, পশ্চিম প্রান্ত, উত্তর প্রান্ত, দক্ষিণ প্রান্ত, এই সমস্ত জিনিস দিয়ে কিন্তু একটা ম্যাপ আঁকছে। সেই ম্যাপটাকে তোমরা অবশ্যই ভালো করে দেখবে। ফার্স্ট কাজ, প্রথমে একটা ম্যাপ ধরো, দেখবে প্রথম ম্যাপটা দেওয়া আছে, আমি এখানে স্ক্রিনে দেখাচ্ছি, দেখে নাও। প্রথম যে ম্যাপটা আছে এই ম্যাপটা তোমরা ভালো করে দেখবে। দেখবে উত্তর থেকে দক্ষিণের দৈর্ঘ্য দেওয়া আছে, পূর্ব থেকে পশ্চিমের দৈর্ঘ্য দেওয়া আছে, এবং সেই বিন্দুগুলোর নাম, খাম্বাত উপসাগর কোথায়, পক প্রণালী কোথায়, ঠিক আছে, তারপর কচ্ছের রণ কোথায়, ঠিক আছে, ইন্দিরা কল, ইন্দিরা পয়েন্ট, এই যে জিনিসগুলো আছে প্রথম ম্যাপটাতে সুন্দর করে চোখ দিয়ে ভালো করে দেখবে। একদিন দেখবে, পরের দিন কি করবে, ওটাকে ম্যাপ পয়েন্টিং করে প্র্যাকটিস করবে। ওকে, প্রথম একটা ম্যাপ ভালো করে চাক্ষুষ পর্যবেক্ষণ করো কোথায় কি আছে না আছে। তারপর 2 নম্বর ম্যাপে দেখবে আছে ভূপ্রকৃতির ভাগ, 3 নম্বর দেখবে অন্যান্য ম্যাপগুলো আছে। এই প্রত্যেকটা ম্যাপকে আগে চাক্ষুষ দিয়ে ভালো করে দেখবে, চোখ দিয়ে ভালো করে দেখবে। দেখার পর সেগুলোকে তোমরা কিন্তু ম্যাপের যে এটা পেজটা আছে এক্সট্রা কিনতে পাওয়া যায়, সেগুলোকে তোমরা প্র্যাকটিস করবে। আমি ম্যাপ পয়েন্টিং এটা তোমাদের ইউটিউবে ভালো করে দেখিয়ে দেবো।
ঠিক আছে। আচ্ছা, লাস্ট আছে দেখো এমসিকিউ আর এসিকিউ যে কোশ্চেনগুলো আছে সেগুলোকে প্র্যাকটিস করতে হবে, যত পারো এমসিকিউ প্রশ্ন সলভ করতে হবে। কোশ্চেন ব্যাংক কিনবে, ঠিক আছে, বিভিন্ন কোম্পানি আছে, পারুল কোম্পানি আছে, রায়মার্টিনের কোম্পানি আছে, যে কোনো কোম্পানির একটা প্র্যাকটিস সেট এমসিকিউ বা কোশ্চেন ব্যাংক যেটাকে বলছে সেগুলোকে কিনে নিয়ে বাড়িতে অবশ্যই শর্ট প্রশ্নগুলোকে সলভ করবে। ওকে, এরপর আছে দেখো মক টেস্ট প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, 100তে 100 পেতে গেলে কিন্তু তোমাকে নিয়মিত পরীক্ষা দিতে হয়, সেই পরীক্ষাগুলো অবশ্যই দেবে, সেটাকে মক টেস্ট বলা হয়। ওকে, তুমি সেই মক টেস্টগুলো অবশ্যই দেবে। এরপর আছে দেখো বড় প্রশ্নের যে উত্তরগুলো হবে সেগুলো কিন্তু তোমাকে বারবার লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। বড় প্রশ্ন দেখা হলো বললো যে পশ্চিম হিমালয়ের বর্ণনা করো, ঠিক আছে, তারপর হয়তো তোমাকে বললো যে ভারতের সমভূমি অঞ্চল সম্পর্কে আলোচনা করো, পূর্ব উপকূল পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য লেখো, পূর্ব ঘাট হিমালয় পশ্চিম ঘাট হিমালয়ের মধ্যে পার্থক্য বা তুলনামূলক আলোচনা করো। তো এই যে বড় বড় প্রশ্নগুলো, এইগুলোকে তোমরা যত বেশি লিখে প্র্যাকটিস করবে তত তোমার কোয়ালিটি ভালো হবে। আর 5 নম্বরের ক্ষেত্রে প্রাকৃতিক ভূগোল থেকে হোক বা 5 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন তোমার হচ্ছে প্রাকৃতিক ভূগোল থেকে হোক বা ভারতের ভূগোল থেকে হোক, কিছু কিছু ক্ষেত্রে দেখবে ছবি দেওয়াটা বাধ্যতামূলক হয়ে দাঁড়ায়। অবশ্যই সেই ছবিগুলোকে তোমরা আগে থেকে প্র্যাকটিস করবে আর অবশ্যই প্রশ্ন উত্তর সাথে সাথে সেই ছবিগুলোকে তোমরা এঁকে দেবে, তাহলেই কিন্তু তোমাকে ফুল নম্বর দেবে এবং সেক্ষেত্রে তুমি 100তে 100 পেতে পারো। অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গে থাকবে। তোমাদের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে জিওগ্রাফির কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস, যেগুলো ক্রিটিক্যাল জিনিস, সেই জিনিসগুলো আমি আমার এই চ্যানেলের মাধ্যমে ডিসকাস করে দেবো। অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করবে। তোমাদের মাধ্যমিকের ভূগোলের বইয়ের থেকে যে কোনো জায়গা থেকে যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি সেই সংক্রান্ত ছোট ছোট ভিডিও তোমাদেরকে দিয়ে হেল্প করব। থ্যাংক ইউ অল অফ ইউ।